হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ, তোমাদের সবাইকে স্বাগত জানাই গোচি 8 এ। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত এপিসোডে আমরা মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায় থেকে মুদ্রাস্ফীতির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা জানব মুদ্রাস্ফীতি সম্পর্কে। তোমরা ইতোমধ্যেই জেনেছ যে উৎপাদন বা দ্রব্য সামগ্রীর যোগান বৃদ্ধি না পেয়ে শুধুমাত্র অর্থের যোগান বৃদ্ধি পেলে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। অর্থাৎ সমপরিমাণ অর্থের দ্বারা আমরা আগের চেয়ে কম দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারি। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া এবং অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার এই প্রবণতাকেই বলা হয় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। বন্ধুরা, চলো জেনে নেওয়া যাক এই মুদ্রাস্ফীতির প্রকারভেদ সম্পর্কে। বন্ধুরা, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মুদ্রাস্ফীতিকে অনেকগুলো ভাগে বিভক্ত করা যায়। সেগুলো হলো কারণ ও প্রক্রিয়া ভিত্তিক মুদ্রাস্ফীতি, সময় ভিত্তিক মুদ্রাস্ফীতি, আওতা ভিত্তিক মুদ্রাস্ফীতি, নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতি, নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি, গতিভিত্তিক মুদ্রাস্ফীতি এবং প্রত্যাশা ভিত্তিক মুদ্রাস্ফীতি। বন্ধুরা, চলো এখন এইগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমেই রয়েছে কারণ ও প্রক্রিয়া ভিত্তিক মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি ঘটার কারণ ও প্রক্রিয়ার উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতিকে আবার আরও 5 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো অতিরিক্ত মুদ্রাস্ফীতি, ঘাটতি প্ররোচিত মুদ্রাস্ফীতি, প্রসারিত ঋণের প্রভাবজনিত মুদ্রাস্ফীতি, চাহিদার বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। বন্ধুরা, আমরা জেনে নিব প্রথমেই অতিরিক্ত মুদ্রাস্ফীতি সম্পর্কে। কোনো দেশের সরকার যদি অতিরিক্ত মুদ্রা বা ব্যাংক নোট ছাপিয়ে বাজারে ছাড়ে, তাহলে সেই দেশে অর্থের যোগান বেড়ে যায়। আর অর্থের যোগান বেড়ে গেলে সাধারণ দাম স্তরও বৃদ্ধি পায়। এই ধরনের মুদ্রাস্ফীতিকে অতিরিক্ত মুদ্রাস্ফীতি বলা হয়। এরপরে রয়েছে ঘাটতি প্ররোচিত মুদ্রাস্ফীতি। কোনো দেশের সরকার যদি ক্রমাগতভাবে ঘাটতি বাজেট অনুসরণ করতে থাকে অথবা কোনো একটি নির্দিষ্ট বছরে প্রচুর পরিমাণ ঘাটতি ব্যয় করে, তাহলে সেই দেশে মুদ্রাস্ফীতি সৃষ্টি হতে পারে এবং এই ধরনের মুদ্রাস্ফীতিকে ঘাটতি প্ররোচিত মুদ্রাস্ফীতি বলা হয়। বন্ধুরা, এইবার আমরা জানব প্রসারিত ঋণের প্রভাবজনিত মুদ্রাস্ফীতি সম্পর্কে। কোনো দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো যদি তাদের প্রদানকৃত ঋণের পরিমাণ অনেক বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে বাজারে অর্থের সরবরাহ বেড়ে যায়। কিন্তু অর্থের যোগান বাড়ার তুলনায় উৎপাদন যদি সে হারে না বাড়ে, তাহলে সেই দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিবে। এ ধরনের মুদ্রাস্ফীতিকে প্রসারিত ঋণের প্রভাবজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। এরপরেই রয়েছে চাহিদার বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। কোনো দেশে বিদ্যমান সম্পদ, প্রযুক্তি ও দক্ষতা ইত্যাদি স্থির থাকা অবস্থায় শুধুমাত্র চাহিদার বৃদ্ধির ফলে যখন দ্রব্য সামগ্রীর দাম স্তর বৃদ্ধি পায়, তখন তাকে চাহিদার বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। এক্ষেত্রে শ্রমের দক্ষতা, শ্রমের যোগান, উৎপাদন কৌশল, উৎপাদন ব্যয় ইত্যাদি বিষয়গুলোর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ শুধুমাত্র অর্থের পরিমাণ, সরকারি ব্যয় এবং ভোগ বৃদ্ধির ফলে দ্রব্য ও সেবার চাহিদা বৃদ্ধির কারণে দাম স্তর বৃদ্ধি পেয়ে চাহিদার বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। এখানে আরও মনে রাখা দরকার যে চাহিদার বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে সামগ্রিক চাহিদা রেখাটি ডান দিকে স্থানান্তরিত হয়ে থাকে। বন্ধুরা, এরপরে রয়েছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি।
যদি কোনো দেশে শ্রমিকের মজুরি এবং উৎপাদনের উপকরণগুলোর দাম আকস্মিকভাবে বৃদ্ধি পায়, তখন সে দেশে উৎপাদনের খরচ বেড়ে যায়। এতে করে উৎপাদক বৃদ্ধিপ্রাপ্ত উৎপাদন ব্যয়ের মূল্য দ্রব্যের মূল্যের সাথে যোগ করে, যার ফলে দ্রব্যের সামগ্রিক দাম স্তরও বেড়ে যায়। চাহিদা স্থির থাকা অবস্থায় যখন কোনো দ্রব্যের উৎপাদন খরচ বৃদ্ধি পায়, তখন উৎপাদক সেই দ্রব্যের যোগান কমিয়ে দিতে বাধ্য হয়। আর এভাবে যোগান কমে যাওয়ার ফলে দাম স্তর বেড়ে যাওয়ার প্রবণতাকেই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা যোগান মুদ্রাস্ফীতি বলা হয়। শ্রমের মজুরি, সুদের হার, কাঁচামালের দাম, পরিবহন ব্যয়, ব্যবস্থাপনা ব্যয় ইত্যাদির বৃদ্ধির ফলে এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কোনো দেশের অর্থনীতিতে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। এক্ষেত্রে দাম স্তর বাড়লেও উৎপাদনের পরিমাণ হ্রাস পায় এবং সামগ্রিক যোগান রেখাটি বাম দিকে স্থানান্তরিত হয়। বন্ধুরা, দ্বিতীয়ত সময়ভিত্তিক মুদ্রাস্ফীতি। চলো এখন জেনে নেওয়া যাক সময়ভিত্তিক মুদ্রাস্ফীতি সম্পর্কে। সময়ের উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতিকে 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো শান্তিকালীন মুদ্রাস্ফীতি, যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি এবং যুদ্ধ পরবর্তী মুদ্রাস্ফীতি। বন্ধুরা, প্রথমে আমরা জানব শান্তিকালীন মুদ্রাস্ফীতি সম্পর্কে। দেশের সর্বক্ষেত্রে পরিপূর্ণ শান্তি বিরাজ করার পরও শুধুমাত্র উন্নয়ন ব্যয়ের জন্য বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ করার ফলে মুদ্রাস্ফীতি ঘটতে পারে। এই ধরনের মুদ্রাস্ফীতিকে শান্তিকালীন মুদ্রাস্ফীতি বলা হয়। এরপরে রয়েছে যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি। যুদ্ধবিগ্রহ, সংঘাত ইত্যাদি চলাকালীন সময়ে যুদ্ধের ব্যয় মেটানোর জন্য প্রচুর অর্থ খরচ করতে হয়। এর ফলে সাধারণ দাম স্তর বৃদ্ধি পেতে পারে। আর এই ধরনের মুদ্রাস্ফীতিকে বলা হয় যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি। বন্ধুরা, এরপরে রয়েছে যুদ্ধ পরবর্তী মুদ্রাস্ফীতি। যুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলোকে যুদ্ধ শেষ হওয়ার পরও যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের কাজে অনেক অর্থ বরাদ্দ করতে হয়। যুদ্ধ বিধ্বস্ত দেশকে নতুন করে গড়ে তোলার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়। এর ফলেও দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায়। আর এই ধরনের মুদ্রাস্ফীতিকে যুদ্ধ পরবর্তীকালীন মুদ্রাস্ফীতি বলা হয়। বন্ধুরা, তৃতীয়ত আওতাভিত্তিক মুদ্রাস্ফীতি। এখন আমরা আলোচনা করব আওতাভিত্তিক মুদ্রাস্ফীতি সম্পর্কে। সাধারণভাবে আওতার উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো জাতীয় মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিব জাতীয় মুদ্রাস্ফীতি সম্পর্কে। যে মুদ্রাস্ফীতি শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশের সীমানার ভিতরে পরিচালিত হয় তাকেই জাতীয় মুদ্রাস্ফীতি বলে। যেমন 2022 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার 6.17%। তাহলে এই 6.17% হল বাংলাদেশের জাতীয় মুদ্রাস্ফীতি। বন্ধুরা, এরপরে রয়েছে আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি। অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেক যখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেয়, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের শক্তিশালী দেশগুলোতে যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, তখন এর প্রভাব সমগ্র বিশ্বের দাম স্তরকেই প্রভাবিত করে। এই ধরনের মুদ্রাস্ফীতিকে আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি বলা হয়। চতুর্থত নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতি। বন্ধুরা, এবার আসি নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতির ক্ষেত্রে। সরকার মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করছে কি করছে না তার উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতিকে মোট 2 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো অবাধ মুদ্রাস্ফীতি এবং অবদমিত মুদ্রাস্ফীতি। বন্ধুরা, প্রথমেই আমরা জানব অবাধ মুদ্রাস্ফীতি সম্পর্কে। যদি কোনো দেশের সাধারণ দাম স্তর ক্রমাগতভাবে বেড়ে যাওয়ার পরও সেই দেশের সরকার এই বিষয়ে উদাসীন থাকে এবং দ্রব্যমূল্য কমানোর জন্য কোনো প্রকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করে, তখন সেই মুদ্রাস্ফীতিকে বলা হয় অবাধ মুদ্রাস্ফীতি।
এরপরেই রয়েছে অবদমিত মুদ্রাস্ফীতি। অন্যদিকে কোনো দেশের সরকার যদি মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য রেশন বিতরণ, দাম নিয়ন্ত্রণ ইত্যাদি পন্থা গ্রহণ করে, তখন ওই দেশের মুদ্রাস্ফীতিকে অবদমিত মুদ্রাস্ফীতি বলা হয়। পঞ্চমত, নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি। বন্ধুরা, চলো এখন জেনে নেওয়া যাক আরও এক প্রকার মুদ্রাস্ফীতি সম্পর্কে, আর সেটি হলো নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি। বন্ধুরা, নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতিকেও দুই ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো প্রকৃত মুদ্রাস্ফীতি এবং বাধাজনিত মুদ্রাস্ফীতি। বন্ধুরা, প্রথমেই আমরা জানব প্রকৃত মুদ্রাস্ফীতি সম্পর্কে। প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ কেইনসের মতে, উৎপাদনের উপকরণগুলোর পূর্ণ নিয়োগের পর শুধুমাত্র চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে যে ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয় সেটিই হলো প্রকৃত মুদ্রাস্ফীতি। এক্ষেত্রে চাহিদা বৃদ্ধি পেলেও যোগান বাড়ানো সম্ভব হয় না, কারণ আগে থেকেই উৎপাদনের উপকরণগুলোর পূর্ণ ব্যবহার হচ্ছে। এরপরেই রয়েছে বাধাজনিত মুদ্রাস্ফীতি। অন্যদিকে উৎপাদনের উপকরণগুলোর পূর্ণ নিয়োগের পূর্বে বিভিন্ন প্রকার বাধার কারণে যে মুদ্রাস্ফীতি দেখা দেয় সেটি হলো অবদমিত মুদ্রাস্ফীতি। এই বাধাগুলো হতে পারে কারিগরি দক্ষতার অভাব, কাঁচামালের অভাব, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার অসুবিধা ইত্যাদি। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব গতিভিত্তিক মুদ্রাস্ফীতি সম্পর্কে। গতির উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতিকে মোট 4 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো মৃদু বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি, পদসঞ্চারী মুদ্রাস্ফীতি, ধাবমান মুদ্রাস্ফীতি এবং উলম্ফন মুদ্রাস্ফীতি। বন্ধুরা, প্রথমে আমরা জানব মৃদু বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি সম্পর্কে। কোনো দেশের দাম স্তর যখন অত্যন্ত ধীর গতিতে ক্রমাগতভাবে বাড়তে থাকে, তখন সেটিকে মৃদু বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি বলে। মৃদু মুদ্রাস্ফীতি সাধারণত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সহায়ক। এছাড়া মৃদু মুদ্রাস্ফীতির ফলে উৎপাদন, বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পায়। এরপরে রয়েছে পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। মৃদু বা হামাগুড়ি মুদ্রাস্ফীতির তুলনায় কিছুটা দ্রুত হারে যখন দাম স্তর বৃদ্ধি পায়, তখন সেটিকে বলা হয় পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। এক্ষেত্রে মুদ্রাস্ফীতি হাঁটার গতিতে বৃদ্ধি পায়। এটি যে কোনো অর্থনীতির জন্য বিপদ সংকেত। সাধারণত এরূপ ক্ষেত্রে দাম স্তর বৃদ্ধির হার 8 থেকে 10% পর্যন্ত হয়ে থাকে। এরপরে রয়েছে ধাবমান মুদ্রাস্ফীতি। দাম স্তর যখন দৌড়ে চলে এবং ক্রমেই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সেটিকে বলা হয় ধাবমান মুদ্রাস্ফীতি। এক্ষেত্রে মুদ্রাস্ফীতি দৌড়ে চলার গতিতে বৃদ্ধি পায়। এটি যে কোনো অর্থনীতিতে বিপর্যয় ডেকে নিয়ে আসে। গত শতাব্দীর 80-র দশকে ব্রাজিল ও আর্জেন্টিনায় এই ধরনের মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল। এরূপ ক্ষেত্রে দাম স্তর বৃদ্ধির হার 50 থেকে 70% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এরপরেই রয়েছে উলম্ফন মুদ্রাস্ফীতি। ধাবমান মুদ্রাস্ফীতির চেয়েও ভয়াবহ গতিতে লাফিয়ে লাফিয়ে যদি দাম স্তর বাড়তে থাকে, তখন সেটিকে উলম্ফন মুদ্রাস্ফীতি বলা হয়। এক্ষেত্রে অত্যন্ত অস্বাভাবিক হারে লাফিয়ে লাফিয়ে দাম স্তর বাড়তে থাকে। উলম্ফন মুদ্রাস্ফীতি যে কোনো অর্থনীতিকে প্রায় ধ্বংসের সম্মুখে এনে দাঁড় করিয়ে দেয়। গত শতাব্দীর দ্বিতীয় শতকে ইউরোপে এই ধরনের মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল। এরূপ ক্ষেত্রে দাম স্তর বৃদ্ধির হার 50 থেকে 250% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বন্ধুরা, সর্বশেষে আমরা জেনে নিব প্রত্যাশা ভিত্তিক মুদ্রাস্ফীতি সম্পর্কে। দেশের জনগণের প্রত্যাশার মাপকাঠির উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো প্রত্যাশিত মুদ্রাস্ফীতি এবং অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি। প্রথমেই আমরা জানব প্রত্যাশিত মুদ্রাস্ফীতি সম্পর্কে। ভবিষ্যতে যে দাম স্তর বৃদ্ধি পাবে, সেটি যদি কোনো দেশের জনগণ আগে থেকেই কোনোভাবে বুঝতে পারে, তখন সেটিকে বলা হয় প্রত্যাশিত মুদ্রাস্ফীতি।
এক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার কত হতে পারে সেটিও ওই দেশের জনগণ মোটামুটিভাবে অনুমান করতে পারে। এরপরে রয়েছে অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি। অন্যদিকে অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি হল প্রত্যাশিত মুদ্রাস্ফীতির ঠিক বিপরীত। ভবিষ্যতে যে দাম স্তর বৃদ্ধি পাবে সেটি যদি দেশের জনগণ আগে থেকে কোনোভাবেই বুঝতে না পারে, তখন সেটিকে অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি বলা হয়। এক্ষেত্রে একদমই আকস্মিকভাবে দাম স্তর বেড়ে যায়। বন্ধুরা, আজকে তাহলে আমরা বিভিন্ন প্রকার মুদ্রাস্ফীতি সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো G8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। কারণ ও প্রক্রিয়ার ভিত্তিতে মুদ্রাস্ফীতিকে অতিরিক্ত, ঘাটতি, প্ররোচিত, প্রসারিত ঋণের প্রভাবজনিত, চাহিদার বৃদ্ধিজনিত ও ব্যয় বৃদ্ধিজনিত এই 5 ভাগে ভাগ করা যায়। সময়ের ভিত্তিতে মুদ্রাস্ফীতিকে শান্তিকালীন, যুদ্ধকালীন এবং যুদ্ধ পরবর্তী মুদ্রাস্ফীতি এই 3 ভাগে ভাগ করা যায়। আওতার ভিত্তিতে মুদ্রাস্ফীতিকে জাতীয় এবং আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি এই 2 ভাগে ভাগ করা যায়। নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতিকে অবাধ এবং অবদমিত মুদ্রাস্ফীতি এই 2 ভাগে ভাগ করা যায়। উৎপাদনের উপকরণগুলোর নিয়োগের উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতিকে প্রকৃত এবং বাধাজনিত মুদ্রাস্ফীতি এই 2 ভাগে ভাগ করা যায়। গতির উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতিকে মৃদু, পদসঞ্চারী, ধাবমান এবং উল্লম্ফন মুদ্রাস্ফীতি এই 4 ভাগে ভাগ করা যায়। জনগণের প্রত্যাশার মাপকাঠির উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতিকে প্রত্যাশিত এবং অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি এই 2 ভাগে ভাগ করা যায়।